সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আমরা তো সবাই জানি যে সারা বছরই কিন্তু আমাদের দাঁতের যত্ন নিতে হয়, কিন্তু রমজানে কি বিশেষ কোনো যত্নের প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো একজন বিশেষজ্ঞের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে দাঁতের যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এখন যেহেতু রমজান মাস চলছে, রমজানে কি দাঁতের বিশেষ কোনো যত্নের প্রয়োজন রয়েছে কিনা? রমজানে আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যেভাবে যত্ন নেই, দাঁতেরও আলাদাভাবে যত্ন নিতে হবে, কারণ দাঁতও আমাদের বডিরই একটি পার্ট। সেটার আগে আমার জানতে হবে যে রমজানে কেন আমার স্পেশালভাবে এটার যত্ন নিতে হবে। তো দেখা যায় যে আমরা যেভাবে রমজান পালন করি, আমাদের ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলীর লোকজনও কিন্তু ফাস্টিংটা করে, হয়তো বিভিন্ন অন্য নামে বিভিন্ন আঙ্গিকে, তাদের রুলস হয়তো আলাদা, কিন্তু তারাও কিন্তু ফাস্টিং করে। এইটার উপর গবেষণা করে কিছুদিন আগে 2016 সালে একজন সেল বায়োলজিস্ট কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন এবং তার টপিকটা ছিল অটোফেজি। তো অটোফেজিটা হচ্ছে আমাদের বডিতে যে নর্মাল সেলগুলো থাকে, ক্ষতিকর যে ব্যাকটেরিয়া এবং ক্যান্সার সৃষ্টিকারী সেল, এই ক্যান্সার সৃষ্টিকারী সেলগুলোকে নর্মাল সেলগুলো ডিস্ট্রয় করে দেয়। এটাই হচ্ছে অটোফেজিটা। এটা কখন হচ্ছে? আমরা কিন্তু ফাস্টিং যখন করছি তখনই এটা পসিবল হচ্ছে। এবং এখন কিন্তু কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব বেশি পপুলার হয়েছে এবং আমরা না জেনেই এটা করছি। বেসিক্যালি এই প্রসেসটাই হচ্ছে অটোফেজি। আপু, রমজানে কি দাঁতের বিশেষ কোনো যত্নের প্রয়োজন রয়েছে কিনা? যখন আমরা খাবার খাই তখন দেখা যায় যে কন্টিনিউয়াস আমাদের স্যালাইভার ফ্লোটা হয়, এবং যখন আমরা সুগারি ফুড খাচ্ছি বা কোনো জাঙ্ক ফুড খাচ্ছি তখন আমাদের স্যালাইভার সিক্রেশনটা অনেক বেড়ে যায়। তো তখন দেখা যায় যে স্যালাইভার যে পিএইচটা থাকে অনেক কমে যায়। তো সেক্ষেত্রে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয় এবং দাঁতের জন্য খুব ক্ষতিকর। তো ফাস্টিং বা রোজার সময় এই স্যালাইভারি ফ্লোটা এমনি কমে যায়, কারণ আমাদের লং টাইম মুখটা বন্ধ থাকে, খাবারগুলো আমরা কম খেয়ে থাকি। তো তখন দেখা যায় যে পিএইচটার একটা ব্যালেন্স হয় এবং অটোমেটিক্যালি দাঁতের যে ক্যারিজ এবং আলসারেশন হয়, মুখে যে ধরনের ঘা হয়, এই ধরনের অনেক ডিজিজই কমে যায় এবং মাড়ির অনেক সমস্যা এই রোজার কারণেই কমে যায়। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। যাদের রোজার কারণে স্যালাইভার পরিমাণটা কমে যায় এবং মুখে ড্রাইনেসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তো সেই ড্রাইনেস থেকে কি কোনো অসুবিধা হতে পারে কিনা? জি, এটা একটা আমি অপকারিতাই বলবো যে সেই ড্রাইনেস থেকে যেটা মেইন প্রবলেম হয় যে মুখটা শুকিয়ে যাওয়ার কারণে স্যালাইভাটা শুকিয়ে যায় এবং যেটার কারণে মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম ফিল করে যে আমার মুখে একটা বাজে গন্ধ হচ্ছে। বাট এইটা ড্রাইনেসের জন্য হতে পারে এবং ফাস্টিংয়ের কারণেও আলাদাভাবে এই ড্রাইনেসটা হতে পারে এবং সেটা হচ্ছে অতিরিক্ত অনেকক্ষণ ধরে আমরা যখন ফাস্টিংয়ে থাকি বডি থেকে এনার্জিটা লো হয়ে যায় এবং তখন অটোমেটিক্যালি ফ্যাটটা, যে ডিপোজিটেড ফ্যাটটা থাকে, সেটা বডি তার মেকানিজমের মাধ্যমে ভাঙতে থাকে এবং তখন একটা কিটোন বডি রিলিজ হয়। সেই কিটোন বডিটা মুখের স্যালাইভার সাথে রিঅ্যাকশন করে একটা দুর্গন্ধের সৃষ্টি করে। আমরা যারা ডায়াবেটিক, নন ডায়াবেটিক, রেনাল পেশেন্ট যারা রয়েছে, যারা কার্ডিয়াক পেশেন্ট রয়েছে, সবার ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে আলাদা আলাদা করে কার কিভাবে আসলে দাঁতের যত্ন নিতে হবে যেন তিনি রোজা রেখেও তিনি সুস্থ থাকতে পারেন, সেই সাথে তার দাঁতও যেন সুস্থ থাকে। ঘুরে ফিরে দাঁতের যত্নটা আসলে সবার জন্যই কাছাকাছি লেভেলের চলে আসে, যে আমরা কিছু গাইডলাইন দিয়ে থাকি। যে নর্মালি আমরা দেখা যায় যে ইনস্ট্রাকশন দিয়ে থাকি রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে আমরা ব্রাশটা করব। বাট এই ক্ষেত্রে তো টাইমিং চেঞ্জের কারণে দেখা যায় যে সেহরি খাওয়ার পরে এবং ইফতারের আগ দিয়ে আমরা ব্রাশ করতে বলি। তো ব্রাশ করা ছাড়াও আমাদের অবশ্যই ফ্লসিং করতে হবে, যেহেতু দুই দাঁতের মাঝখানে ব্রাশটা ভালো মতো যায় না। তো সেক্ষেত্রে ফ্লসিংটা এবং ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমে এই খাবারগুলো
দূর করা যায়। এছাড়াও মাউথওয়াশ আছে, বিভিন্ন ধরনের বাজারে মাউথওয়াশ পাওয়া যায়, মাউথওয়াশটাও খুবই উপকার। এবং ডায়াবেটিক পেশেন্ট বা সিস্টেমিক ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের কনসার্ন ডাক্তার, যে ডাক্তারের আন্ডারে আছেন তাদের ওপিনিয়ন নিয়ে দাঁতের ট্রিটমেন্ট করতে আসতে হবে। এবং তাদের যদি কোনো প্রবলেম থাকে আমরা প্রথমে তাদের প্রপার ডায়াগনোসিসটা করে নেই, বিভিন্ন ইনভেস্টিগেশন করার মাধ্যমে এক্সরে করি, বিভিন্ন টেস্ট দিই। যদি সব কিছু লেভেল নর্মাল থাকে বা আনকন্ট্রোল থাকে কন্ট্রোল করে আসতে বলি, নর্মাল থাকলেই তারপরে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমরা কাজটা শুরু করি। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সার্জিক্যাল বা বিভিন্ন প্রসিডিউর শুরু করার আগে আমরা 10-এর নিচে তাদের লেভেলটা নিয়ে আসতে বলি। এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন থাকে এবং কিছু মেডিকেশনও থাকে যে সব মেডিসিন সব পেশেন্টকে দেওয়া যাবে না, এবং কিছু ফুড হ্যাবিট তাদের জন্য, কিডনি পেশেন্টদের জন্য আলাদা থাকে। তো এরকমভাবেই আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। এবং বিভিন্ন ধরনের খাবার আছে যেটা দাঁতের জন্য খুবই হেলদি, সেগুলো আমরা স্পেশালি ইনস্ট্রাকশন দিয়ে থাকি। রোজা রাখা অবস্থায় কেউ যদি মাউথওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে, এক্ষেত্রে আসলে রোজা মাকরু হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা যদি মাউথওয়াশ ইউজ করে সেটা কি রোজা থাকা অবস্থায় নাকি আসলে ইফতারের পরে তিনি ইউজ করতে পারবেন? কোন টাইমটা তার জন্য ভালো হবে? মাউথওয়াশে কিন্তু বিভিন্ন ধরনের টাইপ আছে যে কোন ক্ষেত্রে কোনটা আমরা ইউজ করব। আপনি যেহেতু বলছেন যে রোজার সময় আমরা কি করব, এইটা একটা ভ্রান্ত ধারণা যে মাউথওয়াশ ইউজ করলে রোজা মাকরু হবে, ভেঙে যাবে। টুথপেস্টের ক্ষেত্রেও এটা বলা হয় যে আমি টুথপেস্ট দিয়ে যদি ব্রাশ করি, যে ভয়ে ব্রাশ করে না, বাট এটা একটা রং কনসেপ্ট আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি যখন ব্রাশটা করছেন, আপনি যদি কনসাস ওয়েতে করেন তাহলে সেটা আপনার যেন গিলে না ফেলেন বা পেটে না চলে যায়। প্রপারভাবে ব্রাশ করে সুন্দর মতো কুলি করে ফেলে দিলেই আপনার রোজা ভেঙে যাওয়ার তো কোনো চান্স নেই, কারণ আপনি তো সেটা গিলে ফেলছেন, কুলি করে ফেলে দিচ্ছেন। সো এটা রোজা ভাঙার কোনো এটাতে কোনো কারণ আমি দেখছি না। বরং আপনি যদি ব্রাশ না করে থাকেন সেটাই আপনার জন্য অ্যালার্মিং হয়ে যাবে, কারণ দেখা যাবে যে তখন অনেকগুলো ব্যাকটেরিয়া আপনার মুখে বাসা বাঁধতে শুরু করবে। আচ্ছা, আমরা সাধারণত যেটা করে থাকি যে আমরা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি, আবার সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমরা ব্রাশ করছি, যেটা হয়তো আপনারা ডেন্টিস্টরা পরামর্শ দিয়ে থাকেন। রমজানে এই নিয়মটা কীরকম হবে? এটা তো নিজের উপরে, তারপরে গাইডলাইন যেটা থাকে যে আমরা বলে থাকি যে সেহরি করার পরে এবং ইফতারের আগে দিয়ে ব্রাশ করলে, এবং আপনি ব্রাশ ছাড়া আপনি মেসওয়াকও করতে পারেন। মেসওয়াকও খুব ভালো, এবং এখানে অনেক ধরনের অ্যান্টিক্যারিয়াস প্রপার্টি সম্পূর্ণ মিনারেলস, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা দিয়ে মেসওয়াকটা তৈরি করা হয়। সো এটাও হেলদি। অনেকে যদি মনে করে যে না আমি ব্রাশটা করতে চাচ্ছি না, পেস্ট দিয়ে আমি মেসওয়াক করব, করে পরবর্তী যে রোজা ভেঙেও সে ব্রাশটা করে নিতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। যেমনটা আমরা জানতে চাচ্ছিলাম যে রমজানে যেহেতু আমাদের খাদ্যাভ্যাসে বিশাল একটা পরিবর্তন হয়ে থাকে, আমরা প্রচুর অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম ক্রিয়েট হয়, এরকম খাবারই কিন্তু খেতে পছন্দ করি। এক্ষেত্রে যে রিফ্লেক্সটা হচ্ছে, সেই রিফ্লেক্সের কারণে কি দাঁতের বা মুখের ভেতরের কোনো অংশের কোনো প্রভাব ফেলতে পারে কিনা? জি অবশ্যই, কারণ আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট যখন আপনার মুখে থাকবে, সেটা দাঁত মুখ সব কিছুর জন্য খুবই অ্যালার্মিং। কারণ ওই অ্যাসিডিটির কারণে দেখা যায় দাঁতের ভেতরে একটা ক্ষয়ের সৃষ্টি হয়, যেটাকে আমরা ইরোশন বলি। গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট বা যাদের রিফ্লেক্স অনেক বেশি হয়, ভমিটিং হয়, তো ওই জিনিসগুলো মুখের মধ্যে যখন লেগে থাকে তখন দাঁতের এনামেলের সারফেস, ডেন্টিনের যে সারফেসগুলো থাকে সেটা ক্ষয় হতে থাকে, সেটাকে আমরা বলে থাকি জেনারেলাইজড ইরোশন হয়ে যায়। তো এটা দাঁতের জন্য খুব ক্ষতিকর, দাঁতের সেন্সিটিভিটি গ্রো করে। এছাড়াও এর থেকে ক্যারিস ডেভেলপ করতে পারে, কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্টে তো পিএইচটা কমে যাচ্ছে, যেটা মুখের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আচ্ছা আচ্ছা, যেমনটা আপনি একবার বলছিলেন যে আসলে যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা রেনাল পেশেন্ট, সবার ক্ষেত্রে আসলে বেসিক যে কেয়ারটা একই রকম থাকবে, কিন্তু আমরা কিন্তু জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের জন্য স্পেশালি মুখের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে তিনি যদি ধূমপায়ী হন, সেক্ষেত্রে তার জন্য বিশেষ কি পরামর্শ রয়েছে আপনার? বিশেষ পরামর্শ এটাই, তাকে ফলো আপে থাকতে হবে অবশ্যই। আমরা বলে থাকি যে 6 মাস পর পর একটা স্কেলিং করে ফলো আপে এসে স্কেলিং করে যেতে। ওদের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত নড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টদের, এবং মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় প্রচণ্ড রকমের, এক ধরনের অ্যামোনিয়া টাইপের ঝাঁঝালো দুর্গন্ধ সৃষ্টি হয় ডায়াবেটিক পেশেন্টদের। এবং তারা যদি আমাদের কাছে 3 থেকে 6 মাস ইন্টারভেলে একটা ফলো আপ করে যায়, দেখা যাবে যে ছোট ছোট যে প্রবলেমগুলো সেগুলো আমরা ধরে দিতে পারি, এবং স্কেলিং করে ডিপ কিউরেটিজ করে দিলে মুখের এনভায়রনমেন্টটা তাদের জন্য ভালো থাকে। এবং এটা করলে দাঁতটা শক্তও হবে, মাড়ির হেলথ ভালো হবে, এবং দাঁত
যেই পার্টটা দিয়ে আটকানো থাকে পেরিওডন্টাল লিগামেন্ট, এটাও স্ট্রং হয়, ঠিক হয়ে যাবে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন, সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে, সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয়, তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড, এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে, সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু এখন রমজান মাস চলছে, কোন কোন খাবার খেলে আসলে দাঁত ভালো থাকবে, সুস্থ থাকবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমরা আসলে সবাই জানি, তারপরেও আমরা ভাজা পোড়া খাবারটা রোজার মধ্যে একটু খেতে পছন্দ করি। একেবারে তো আসলে বাদ দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে কমাতে হবে। এবং আমার সাজেশন থাকবে যে যখন আমরা মেইন ইফতারটা করতে যাব, আমরা যখন ফাস্টিংটা ব্রেক করব, সেই সময় যেন ভাজা পোড়াটা একটু কম খেয়ে প্রথমে আমরা প্রচুর পরিমাণ পানি, জুস
যেন আমরা ডিহাইড্রেটেড, যেহেতু অন লং টাইম আমরা ডিহাইড্রেটেড, আমরা যেমনটা জানি যে ফল খুব ভালো কাজ করে দাঁত পরিষ্কারের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক জুস খেতে পারি, ফ্রুটস খেতে পারি, টক দই, চিরা, এগুলো দিয়ে আমরা আমাদের ইফতারটা ভাঙতে পারি। অনেকে ভাতও খায় এখন ভাজা পোড়ার মধ্যে, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো যেই খাবারগুলো আমরা ভাজা পোড়াটা একটু কমিয়ে দিই এবং পরবর্তীতে মানে মেইন ডিশের পরে আমরা একটু একটু খেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা মেইন ডিশটা হেলদি খাবার দিয়ে শুরু করতে পারি। এক কথায় আমরা স্বাস্থ্যসম্মত খাবারটা যেন মেইনটেইন করতে পারি, তবেই রমজানে রোজা রেখেও সুস্থ থাকা সম্ভব এবং দাঁতকেও ভালো রাখা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অ্যান্টি এইজিং হলো যে এইজিং গ্রেসফুলি, আর এর সাথে তো আমাদের মানে পরিবর্তন আসে, চেঞ্জেস আসে, সেটা আমাদের ইন্টারনালি, এক্সটার্নালি এবং এক্সটার্নালিতে যেটা আসে সেটা আমাদের স্কিন এবং হেয়ারে আসে। সে কারণে আমরা বলি যে এইজিং গ্রেসফুলি বাট এমব্রেসিং স্মার্ট সলিউশন। আচ্ছা, মানে আমরা চেঞ্জগুলোকে অ্যাভয়েড করব না। আর আমাদের গোল হচ্ছে একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে যে হেল্পিং পিপল লুক অ্যান্ড ফিল দেয়ার বেস্ট উইথ ইফেক্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যান্টি এজিং সলিউশন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, সেই সাথে আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।